দুদিন আগেই তো চিকেন আলা কিয়েভের গল্পটা আপনাদেরকে বললাম। কিন্তু এই খাবারের স্রষ্টা মানে বরিস লিসেনভিচ, তাঁর কি হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্লাব 300 এর ঝাঁপ পড়ল। তাহলে কি বরিস আবার তার পুরনো পেশায় ফিরে গেলেন? মানে আবার সেই ব্যালে ট্রুপে অংশ নিলেন? নাকি ইউক্রেনে ফিরে গেলেন? সেই গল্পই আজ আপনাদেরকে বলা যাক। তবে সেই গল্পে যাওয়ার আগে দর্শকদের মনে করিয়ে দেওয়া যাক, গত সোমবার মানে 2রা ফেব্রুয়ারি চিকেন আলা কিয়েভের ভিডিওটা যারা এখনও দেখেননি তাদের বলবো দেখে ফেলুন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম 3টি প্ল্যাটফর্মেই আছে ভিডিওটি। দেখে ফেলুন সেই ভিডিও। আর যারা এখনও আমাকে অনুসরণ করছেন না তারা সোশ্যাল মিডিয়ায় ফলো, সাবস্ক্রাইব করে ফেলুন। এবার আসা যাক মূল গল্পে। কলকাতা থেকে গল্পটা শুরু করা যাক। চিকেন আলা কিয়েভের জন্ম ক্লাব 300 এ। আর এই ক্লাব 300 এ চিকেন আলা কিয়েভের টানে আসতেন সেকালের বিশিষ্ট ব্যক্তিরা। এর মধ্যে যেমন ছিলেন ব্রিটিশ সরকারের আধিকারিকরা, তেমনই ছিলেন বিদেশ থেকে ভারতে আসা অতিথিরা। এদের মধ্যে অন্যতম ছিলেন নেপালের তৎকালীন রাজা ত্রিভুবন। ক্লাব 300 এ আসার সুবাদে বরিসের সঙ্গে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল তার। ক্লাব 300 বন্ধ হয়ে যাওয়ার পর সেই বন্ধুত্বটাই কাজে এলো বরিসের। রাজার আমন্ত্রণে নেপাল গেলেন বরিস লিসেনভিচ, মানে আমাদের চিকেন আলা কিয়েভের জন্মদাতা। আর নেপালে গিয়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন, বিশেষ করে নেপালের প্রকৃতি, সংস্কৃতি এবং ঐতিহ্য। তখনই তার মাথায় বুদ্ধিটা খেলে গেল। নেপালকে যদি বিশ্বের সামনে তুলে ধরা যায় তাহলে একদিন প্রচুর পর্যটকের ডেস্টিনেশন হতে পারে এই নেপাল। কিন্তু বিদেশিদের জন্য সে সময় নেপালের দরজা বন্ধই থাকত। যে সময়কালের কথা বলছি সে সময়টা 1950-এর দশক। সে সময় পর্যটক আর নেপাল দুটি ভিন্ন মেরুর কাহানি। নেপাল প্রশাসনের সঙ্গে বরিস কথা বললেন, পর্যটনের মানচিত্রে নেপালকে আনার প্রস্তাব দিলেন, কিন্তু নেপাল প্রশাসন তাকে এক প্রকার হতাশই করল। তবুও তিনি দমার পাত্র নন। যিনি ব্যালে ছেড়ে কলকাতায় ক্লাব তৈরি করে মানুষের মন জয় করতে পারেন, তিনি কি এত সহজে হাল ছেড়ে দেবেন? বরিস হাল ছাড়লেন না। একসময় তিনি অনুমতিটা আদায় করে নিলেন। 1954 সালে কাঠমান্ডুতে বরিস তৈরি করে ফেললেন রয়্যাল হোটেল। হোটেলের খাবার কি হবে, কারণ নেপাল তো প্রায় সব কিছুই সরবরাহ করে সমতল থেকে। বরিস তাই হোটেল চত্বরেই গড়ে তুললেন ভেজিটেবল গার্ডেন বা সবজি বাগান। ফলের গাছও লাগালেন, মানে রাশিয়ান খাবার তৈরি করতে যা যা সামগ্রী লাগে বরিস তার এক বিশাল আয়োজন করে ফেললেন হোটেল চত্বরে। সে তো বোঝা গেল অতিথিশালা মানে একটা আস্ত হোটেল খুলে ফেললেন বরিস, কিন্তু লোকজন আসবে কি করে? নেপালে তখন পর্যটন বলে তো কিছুই নেই। প্রশাসনের প্রবল আপত্তির পরও উদ্যোগটা বরিসই নিলেন। পরিচিতদের মধ্যে নেপালের কথা তিনি ছড়িয়ে দিলেন। তাদের অনেকেই নেপালে আসতে বেশ উৎসাহী হলেন এবং এলেনও। তাদের মধ্যে তাদের মধ্যে একজন লাইফ ম্যাগাজিনে নেপালের ভ্রমণ কাহিনীটা লিখে ফেললেন। ব্যাস, বরিসের ব্যবসা জমে গেল। এবার তো ইতিহাস রচনা করে ফেললো বরিসের রয়্যাল হোটেল। রয়্যাল হোটেল হয়ে উঠল নেপালের অন্যতম সংস্কৃতির আদান প্রদান কেন্দ্র। কে না এলেন না? সোভিয়েত মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা থেকে অ্যাড্রিয়ান নিকোলেভ, তাঁরা তো রাত্রিবাস করলেনই। রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সখ্য গড়ে উঠল বরিসের। রানী বরিসকে ডাকলেন বেস্ট রাশিয়ান ব্রিটিশ সিটিজেন নামে। তবে রয়্যাল হোটেলের উত্থানটা যে একেবারেই বরিস লিসেনভিচের নিজস্ব কারিশমা এমনটা কিন্তু নয়। এর পিছনে ছিল আরও একটি কারণ। 1950-এর দশকে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির এভারেস্ট জয় নেপালকে রাতারাতি মাউন্টেনারিং ক্যাপিটাল করে তুলল। রয়্যাল হোটেলের ইয়াক অ্যান্ড ইয়েতি বারে মাউন্টেনারিংয়ের স্বপ্ন তৈরি করতেন দেশ বিদেশের অতিথিরা। বরিসও তাদের স্বপ্নকে বাস্তবে পরিণতি পেতে সাহায্য করতেন, তাদের জন্য পারমিটের ব্যবস্থা করতেন এবং নিজে সুইস ও ফরাসি ভালো জানায় তিনি ইন্টারপ্রিটারের কাজটাও করে দিতেন। কিন্তু 1970-এ রয়্যাল হোটেল বন্ধ করে দিলেন বরিস। হোটেলের গায়ে আরেকটি 5 তারা হোটেল খুললেন, নাম দিলেন ইয়াক অ্যান্ড ইয়েতি। অর্থ দিল বিশ্ব ব্যাংক। ততদিনে বরিসের কল্যাণে নেপালের পর্যটনের জোয়ার এসেছে। অর্থাৎ
কলকাতায় যে ক্লাব 300 বরিসকে হসপিটালিটি শেখালো তার শেষ হলো ইয়াক অ্যান্ড ইয়েতিতে। কলকাতার সূত্র ধরে নেপালকে পর্যটনের লক্ষ্মীর ভাণ্ডারটা তুলে দিয়ে এলেন বরিস নিজেই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা আছি, সাবস্ক্রাইব করে দিন। ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করুন। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।